জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে দুইটি বিভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে সৃষ্টি করা হয়েছে এই দুটি বিভাগ। বিশ্লেষকরা বলছেন স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি বাড়বে কাজের পরিধি। এদিকে এনবিআর ভাগের অধ্যাদেশ বাতিলের দাবিতে বিকেলে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আইএমএফের নানা শর্ত ও সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সোমবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। রাজস্ব নীতি প্রণয়ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং নীতিতে বাস্তবায়নও খুব গুরুত্বপূর্ণ কাজ। তো দুটো কাজই যদি একটি সংস্থা করে তাহলে এক নম্বরে এখানে অনেক সময় অভিযোগ আসে, যিনি নীতি বানান তিনি যদি বাস্তবায়ন করেন তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আপোষকামিতা থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে একই প্রতিষ্ঠান যদি দুইটি কাজে গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে তিনি একটায় বেশি সময় দিতে পারেন, তাতে আরেকটা গুরুত্ব অনেকটা থাকা সত্ত্বেও গুরুত্ব কমে যেতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। নিয়োগের ক্ষেত্রে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। বেশি গুরুত্বপূর্ণ ওখানে কাদের পদায়ন করা হবে সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি, তো সেই ক্ষেত্রে যদি একটু রেশনাল ভিউ নেওয়া যায় এটা খুব জটিল সমস্যার সমাধান করা সম্ভব। এনবিআরের সার্বিক সংস্কারও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। এনবিআরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। রাজস্ব আদায়ে এতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান। বলেন, রাজস্ব আদায় হতাশাব্যঞ্জক নয়, গতবারের তুলনায় 2% বেশি হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে গতবারের চেয়ে কম হবে না। এ সময় তিনি আরও বলেন, ধার করে টাকা নিয়ে বড় বড় মেগা প্রজেক্ট করা হবে না। এর আগে সোমবার দিবাগত রাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআর এর আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন এনবিআরের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, আইএমএফের যে প্রেসক্রিপশন এবং সংস্কার নীতি দুটি মেনেই আসলে সরকার এনবিআরকে দুটি ভাগ করলো, বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আর এতে করে যেটি বলা হচ্ছে যে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই, বরং ভালো হলো অন্যান্য দেশের উদাহরণ দিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি একটি বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং দর্শকদেরকেও আহ্বান জানাই যে আমি দুই এক কথা এই বিষয়ে বলতে চাই। সেটা হলো যে এনবিআর কেন সৃষ্টি করা হয়েছিল, এই জায়গায় আমাদের যেতে হবে। তো 1972 সালে যখন জাতীয় রাজস্ব বোর্ড তৈরি করা হয়, তখন এটি ছিল অ্যাকচুয়ালি যে সেখানে প্রথম যে আপনার রাজস্ব বোর্ডের যে প্রোক্লেমেশনটা ছিল, সেখানে ছিল যে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণ করবে। সেক্ষেত্রে এর দুটো উইং ছিল, একটা হলো ট্যাক্স আর একটা হলো কাস্টমস। তো এইটা সভাপতি হবেন একজন সিনিয়র মোস্ট মেম্বার, এখানে যিনি সিনিয়র পদাধিকার বলে তিনি বোর্ডকে প্রিজাইড করবেন।
এরপরে কালক্রমে এটি আস্তে 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 এটি ধীরে ধীরে ধরেন যে আমাদের রাজস্ব কালেকশনও বাড়তে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এনবিআর এর এই দুটি উইং এর প্রধান হিসাবে এনবিআর এর প্রধান হিসাবে এখানে ধরেন যে অ্যাডমিন ক্যাডার থেকে বা অন্য ক্যাডার থেকে এখানে সচিবদেরকে পোস্টিং দেওয়া হয়। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে সাম্প্রতিককালে বা গতকালকে যে গ্যাজেট নোটিফিকেশন যেটা করা হয়েছে এনবিআর এর পলিসি এবং এনবিআর এর ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থা দুটি বিভাগে পরিণত করা হয়েছে। একটি হলো ব্যবস্থাপনা বিভাগ আর একটা হলো নীতি বিভাগ। এনবিআর এ এই ব্যবস্থাপনা এবং নীতি একই সাথে ছিল, এই জন্য ছিল যে কারণ অনেকগুলো বিষয় আসে তাৎক্ষণিকভাবে ফিল্ড থেকে, যে প্রবলেমগুলো তৈরি হয়ে আসে এইগুলো এনবিআর এর নীতি বিভাগ স্পষ্টীকরণ করে, অথবা এসআরও মানে মধ্যবর্তী সময়ে বাজেট প্রণয়নের সময় একবার হলো ফিসকাল লটা করা হয়। তারপরে যেই সব ফিল্ডে যে প্রবলেমগুলো তৈরি হয় এই প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য, এই প্রবলেমগুলো আপনার তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়ার জন্য এনবিআর এর পলিসি মেকানিজমটা ছিল দীর্ঘকাল ধরে বলবৎ। এবং সেখানে এনবিআর এর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ এনবিআর এর যারা সদস্য থাকতেন তাদের মধ্যেই কাস্টমস সাইডে একজন সদস্য এই জিনিসটা দেখতেন। এবং সদস্য তো একাই থাকে না, সদস্যের একটা পরিষদ থাকে। সেখানে ধরেন যে একজন ফার্স্ট সেক্রেটারি থাকে, কয়েকজন ফার্স্ট সেক্রেটারি থাকে, কয়েকজন সেকেন্ড সেক্রেটারি থাকে। তারা এই বিষয়গুলো আইন কানুন, যা প্রণীত আইন কানুন অতীতের যা আছে এগুলো দেখে তারা একটা আইন প্রণয়নের চেষ্টা বা সমাধান দেওয়ার চেষ্টা করে। এটা স্পষ্ট। জনাব আসাদুজ্জামান, এই যে ব্যাখ্যাটি আপনি দিলেন সেইখানে সেই ধারা অনুযায়ী অর্থ উপদেষ্টাও বলছেন এবং কয়েকদিন ধরে আলোচনা আছে যে দুটি বিভাগ, নীতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ। ব্যবস্থাপনা বিভাগে কোনো পরিবর্তন নেই, কর্মকর্তা যারা ছিলেন যেভাবে ছিলেন পদগুলো ঠিক রাখা হচ্ছে বা থাকছে। নীতি বিভাগে হয়তো খানিকটা পরিবর্তন আসবে, কিন্তু দুটি বিভাগ যে এক ছিল এতদিন, সেখানে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো বিষয় ছিল? মানে আলাদা করে কি করা হচ্ছে? নীতি বিভাগ তাহলে আলাদা কি কাজ করবে এখানে? আমি বলি, নীতি বিভাগ করে কি সারা দেশে, মনে করেন বাংলাদেশের যে বাজেটটা দেওয়া হয়ে থাকে পার্লামেন্টে, সাংবৎসরিক যে বাজেট আমরা প্রণয়ন করে থাকি এনবিআর, মানে টোটাল রিসোর্সেস কালেকশন, মনে করেন টোল, ধরেন যে আপনার যে ট্রাভেল ট্যাক্স, এই মানে হাট বাজারে যে বিভিন্ন এই টোলের গুলো, এগুলো তো হলো থাম্পিং এক ধরনের হিসাব। টোটাল যে রাজস্ব বাজেটের যে আয়টা এটা এনবিআর করে থাকে, বা এই বাজেটটা আসলে এনবিআর কেন করে থাকে? কারণ আপনি যখন বাজেট প্রণয়ন কালেক্ট করবেন এবং যখন রিসোর্সেস কালেকশন করতে যাবেন, আপনাকে এটার বেসিক ধারণা যদি না থাকে তাহলে আপনি পলিসি কোত্থেকে তৈরি করবেন? আমার কথা হলো যে পলিসি উইং আলাদা করা অসুবিধা নাই, দুইটা বিভাগ করা হোক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু বাস্তব জ্ঞান সম্পন্ন এবং প্রায়োগিক জ্ঞান যদি না থাকে তাহলে কি কি সমস্যা তৈরি হতে পারে এই জায়গাগুলো অ্যাড্রেস করা, বাইরের একজন হঠাৎ করে এসে পলিসি তৈরি করবে সেই জায়গা কিন্তু হ্যাঁ, একজন ইকোনমিস্ট, মনে করেন খুব নামজাদা ইকোনমিস্ট, দেশে বিদেশে পড়াশোনা করেছেন, বাংলাদেশের অনেক কিছু জানেন, অনেক হয়তো ইন্ডেক্স তার মুখস্থ আছে, জানাশোনা আছে, বাট যদি তার প্রায়োগিক জ্ঞানটা না থাকে তাহলে পরে কি কি সমস্যা হতে পারে। জনাব আসাদুজ্জামান, আপনি দীর্ঘদিন এনবিআর সাথে কাজ করেছেন, একটু জানতে চাই যে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে যাচ্ছেন বা ডাক দিয়েছেন, কোনো তাদের এত শঙ্কার কিছু আছে এখানে? না, আমি মনে করি যে না, হয় কি মানে ধরেন যে যারা এখানে বিসিএস করে ঢুকেছেন যেসব অফিসার, তারা কিন্তু সবাই একটা ক্যারিয়ারের প্ল্যান করে ঢুকেছেন যে আমি একসময় এনবিআর এর মেম্বার হব অথবা আমি একসময় সচিব হব। যদি তার ক্যারিয়ারের মাঝখানে গিয়ে মনে করেন তার ক্যারিয়ার প্ল্যানিং এ যদি এই ধরনের কোনো তৈরি হয় যে দেখা যাচ্ছে যে সে একটা পর্যায়ে গিয়ে তার আর হচ্ছে না,
তখন কিন্তু স্বাভাবিকভাবে তার মধ্যে একটা হতাশা, তার মধ্যে একটা আনপ্ল্যান্ড অবস্থা জীবনে তৈরি হতে পারে। যার জন্য এইখানে দেখবেন যে যদি আমার কথা হলো যে নীতি ঠিক আছে, নীতি বিভাগ ভালো, ওয়েল এন্ড গুড, এখানে যাদের বাস্তব জ্ঞান আছে তাদেরকেও রাখা হোক। আবার আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাইরের যারা মনে করেন কাজ করেন, যে ধরেন নিজস্ব কনসালটেন্সি ফার্ম আছে অথবা এই ধরনের এই ট্যাক্সের কাজগুলো সম্পর্কে তার জ্ঞান আছে, বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে থাকেন ট্যাক্সের উপরে, বুঝছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এইখানে সমন্বয় করতে হবে আমি মনে করি। তা না করলে আমরা একটু আমাদের হাতে সময় একেবারে কম, একটু ছোট করে জানতে চাইবো এর ফলে ব্যবসায়ীরা কি কোনোভাবে লাভবান হবেন বা তাদের কোনো বিশেষ কোনো দিক আছে? ব্যবসায়ীদের না, এখানে এনবিআর এর যারা অফিসার তারা তো বাংলাদেশেরই সন্তান, তারাও ব্যবসায়ীদের সাথে উঠা বসা করেন, মেলামেশা করেন, ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করেন, তারা বোঝানোর চেষ্টা করেন, বুঝছেন। তো সুতরাং এইখানে যেটা হচ্ছে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেইটা কালেকশনের সাথে একটা ডিবেট, মনে করেন একটা ডিমান্ড অফিসাররা করে, ব্যবসায়ীরা মনে করে যে তার ডিমান্ড বেশি হয়েছে, আলাপ আলোচনার ভিত্তিতে এখানে কতগুলো ধরেন টায়ার আছে, আপনার ডিমান্ড যদি বেশি হয়ে যায় আপিল হয়, আপিলের পর ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনালের পর হাইকোর্ট পর্যন্ত যায়, এটা একটা ধারাবাহিকতার বিষয়। ঠিক একইভাবে জুডিশিয়ারিতে আপনি যদি যান যে প্রথমে জজ কোর্টে একটা কেস হয়, একজন এসিস্ট্যান্ট জাজ, একজন ডেপুটি জাজ বা মনে করেন জয়েন্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ। জনাব আসিফুজ্জামান, আমরা বুঝতে পেরেছি এবং নিশ্চয়ই দর্শকরা বুঝতে পেরেছে এখানে আসলে শঙ্কার তেমন কোনো কারণ নেই এবং অন্যান্য দেশগুলোতে এটি রয়েছে। আমাদের হাতে সময় একেবারে কম, না হলে আরো বিস্তারিত আপনার কাছ থেকে আমরা শুনতে পারতাম। ধন্যবাদ আপনাকে সাথে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞায় জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ অর্জিত হয়েছে। বিএনপি নেতারা একথা বলেও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি চায় না বলে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি মাঠে নামেনি, যদিও আইনি প্রক্রিয়ায় গুম খুনের বিচারের দাবি জানিয়েছে বারবার। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তোলা আওয়ামী লীগের কার্যক্রমই এখন নিষিদ্ধ। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। জুলাই গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৫ আগস্টের পর বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও তাতে সরাসরি সায় দেয়নি বিএনপি। সবশেষ ৮ মে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র সংগঠনগুলোর অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ ছিল না বিএনপির। অবশেষে ১০ মে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বিএনপি। গণহত্যার দায়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবিও তাদের। জনগণের অধিকার হরণ, ভোটের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে তারা যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছেন। প্রথম চাওয়া যেটা ছিল, একটি চাওয়া অন্তত পূর্ণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন পরবর্তী যে চাওয়াগুলো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাইট টু ভোট এন্ড রাইট টু চুজ অফ লিডার বাই ভোটিং, এটাও ইনশাআল্লাহ দ্রুত এই সরকার পূর্ণ করবে। আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি আর চাচ্ছে না বিএনপি। তাই গত ৯ মাসে পতিত দলটির রাজনীতি নিষিদ্ধে সরাসরি বিএনপি কোনো সাড়া দেয়নি বলে মত বিশ্লেষকদের। এই যে কনফ্রন্টেশনাল পলিটিক্স বা যেভাবে প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স, সেটার থেকে হয়তো বিএনপি বেরোতে চেয়েছে, এটা আমার ১ নম্বর ধারণা। এবং রিকনসিলিয়েশনের চিন্তা করেছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা যুক্তিযুক্ত নয় সেটা ভিন্ন প্রশ্ন, বাট আমার মনে হচ্ছে যে রিকনসিলিয়েশন এবং যে আমাদের হিংসাত্মক রাজনীতি তার বাইরে বেরোতে চেয়েছে। দিন শেষে ভোটের মাঠে বিএনপির জন্য অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং প্রতীক ফেরত চেয়ে জামায়াত ইসলামীর আপিল আবেদনের শুনানি কাল পর্যন্ত মুলতবি করেছে আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগে শুনানির পর কাল পর্যন্ত
মুলতবি করা হয়। জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। জামাতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য গত 7 মে আজকের দিন ঠিক করেছিল আপিল বিভাগ। এর আগে 2023 সালের 19 নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয় আপিল বিভাগ। 22 অক্টোবর জামায়াত ইসলামীর বাতিল হওয়া ওই নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দিয়েছিল আপিল বিভাগ। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকের শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল। কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন মমতাজ। ঢাকার সিএমএম আদালত থেকে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সহকর্মী তসলিম হোসেন। তসলিম, 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মমতাজ বেগমকে আজ আদালতে তোলার কথা, জানাবেন যে সর্বশেষ কি খবর? এখানে সর্বশেষ আদালতে সবাই কিন্তু এখন পর্যন্ত অপেক্ষমান। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি ডিবি থেকে হয়তো বা আদালতের দিকে তাকে নিয়ে আসা হবে মিরপুরের একটি হত্যা মামলায়। এই হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। আর আমাদের যা মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু হচ্ছে এই সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ হয়তোবা এই গাড়িতেই আছে, যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িতে করেই কিন্তু মমতাজকে আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হয়তোবা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে মমতাজকে কিন্তু বড় একটি প্রোটোকলের মাধ্যমে কিন্তু আদালতের ভিতরে নিয়ে আসা হচ্ছে। উৎসুক জনতা কিন্তু এই গাড়িটিকে ঘিরে রেখেছে, সাংবাদিক সহ কিন্তু অনেকেই কিন্তু এই গাড়িটার দিকে কিন্তু তাকিয়ে আছে। হয়তোবা আমরা একটু সামনে গেলে হয়তোবা বুঝতে পারবো যে আসলে কি এই গাড়িতে ডিবি থেকে মমতাজকে নিয়ে এসেছে কিনা, সেই চেষ্টাটা করতেছি। আমরা কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছি, হয়তোবা এই গাড়িতেই মমতাজকে আদালতে এই মাত্র নিয়ে আসা হয়েছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তুলবে। তার বিরুদ্ধে মিরপুরে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এখন দেখা যাবে যে আদালতে উঠলে তার কয়দিনের রিমান্ড আসলে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে বোঝা যাবে যে বিচারক কয়দিনের রিমান্ড আসলে মঞ্জুর করেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে উৎসুক জনতা কিন্তু আছেন। তারা কিন্তু একটা প্রতিবাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এদের যে আসলে যে কি অবস্থা হয়েছে আদালতে, এরই আরেকটা প্রেক্ষাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই যে গাড়িটা কিন্তু মাত্রই আদালতের হাজতখানার দিকে ঢুকে যাচ্ছে। সেই অবস্থা থেকে কিন্তু আমরা চেষ্টা করছি যে কোনোভাবে তাকে দেখানো যায়, কিন্তু গাড়ির গ্লাস কালো হওয়ার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আমরা কিন্তু চেষ্টা করছি তারপরেও যে তাকে কোনোভাবে দেখানো যায় কিনা। এখান থেকে আদালত থেকে এখন পর্যন্ত এই অবস্থায় সর্বশেষ কিন্তু আদালতে তাকে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা আদালতে তাকে উঠানো হবে এবং রিমান্ড শুনানি শেষ করা হবে। জি তসলিম, ধন্যবাদ আপনাকে। সিএমএম আদালতে প্রথম আসামিদের এনে এখানেই রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আদালতের এজলাসে তোলা হবে। দুদকের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের সাজার বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। 587 দিনের বিলম্ব মওকুফ করে এই অনুমতি দেয় আদালত। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ আজ জুবাইদা রহমানের লিভ টু আপিল মঞ্জুর করেন। সরকার পরিবর্তনের পর গত বছরের অক্টোবরে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা স্থগিত করে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে আদালত তাকে 3 বছরের কারাদণ্ড, 35 লাখ টাকা অর্থদণ্ড করে। মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় আগামী 17 মে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান
এই তারিখ নির্ধারণ করেন। মাত্র 13 কার্য দিবসেই রায় ঘোষণা করা হচ্ছে। শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক শুনানি হয়। সকালে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় সব আসামিদের। এর আগে মামলার বাদীসহ মোট 29 জনের সাক্ষ্য নেওয়া হয় এবং 2 দিন হয় এ বিষয়ে যুক্তিতর্ক শেষে বিচারিক আদালত মামলার রায়ের দিন ঘোষণা করে। গত 5 মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় মামলা দায়েরের পর বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17ই মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে একটা উদাহরণ সৃষ্টি হবে, যাতে করে কোনো শিশুর সাথে এই ধরনের ধর্ষণ বা হত্যা অপরাধ সংঘটিত না হয়। মাগুরার আদালত চত্বর থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল হোসেন, আমরা এহসানুল হক সমাজিকে দেখতে পাচ্ছিলাম ঢাকা থেকে তিনি গেছেন, খুবই গুরুত্ব দিয়ে এই মামলা লড়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। একটু জানতে চাই যে সব মিলিয়ে এই যুক্তিতর্ক, আসামিদের সাক্ষীদের জেরা কি উঠে আসলো, কি জানা গেল? আপনাকে জানিয়ে রাখি, আসলে এই মাগুরার যে শিশু আলোচিত ঘটনাটি, এটি আসলে দেশব্যাপী এক আলোচনা সৃষ্টি করেছিল। আর তারপর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলেছিল। এরপরেই মাগুরায় যে চার্জ গঠনের মধ্যে দিয়ে এই মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। তারপরেই কিন্তু 12 যে কার্য দিবসে এই বিচারিক কার্যক্রম এবং সাক্ষ্য গ্রহণ শেষে 2 দিন শুনানি হয়। এর তারপরেই কিন্তু আজকে যে এই আদালত 17ই মার্চ এই মামলার বিচারের দিন ধার্য করেছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, এই মামলার যিনি প্রধান আসামি ছিলেন তাকে 9-2 ধারায় এবং বোনের জামাই এবং ভাসুরকে 506 দ্বিতীয় অংশে এবং এই মামলার যিনি শাশুড়ি ছিলেন এই আসিয়ার বোনের, তাকে কিন্তু 201 ধারায় অভিযোগ এনে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। তো এই মামলার সর্বশেষ রায় বিষয়ে এখানকার যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন আসলে এই মামলার সর্বোচ্চ যে বিধান রয়েছে সেই আইনের বিধান অনুযায়ী মামলার রায় হবে বলে তিনি মনে করেন। তবে এই রায়ের ঘোষণার সাথে সাথে মাগুরার আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে আসলে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের আইনের সর্বোচ্চ যে প্রয়োগ রয়েছে সেটি সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি এই আসিয়ার যেই ধর্ষণ এবং তার যে নিহত হওয়ার খবর। আসামিরা জবানবন্দিতে কি বলেছিল? স্বীকারোক্তিমূলক জবানবন্দি কারা কি দিয়েছিল? আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আসামিরা 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন। আসিয়ার সাথে ঘটনার সংশ্লিষ্টতা তিনি প্রথমে স্বীকার করেছিলেন, কিন্তু যে এর পরবর্তীতে যে মামলার যারা আসামি রয়েছেন তারা প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিতেন, আদালতে আসতেন এবং তারা বলতেন যে এই মামলার সাথে তারা কোনোভাবেই জড়িত না এবং তাদেরকে তিনি আসামি, আমি শুনেছি যে আসামিরা যখন আদালত চত্বরে আসতেন তারা বলতেন যে এর সাথে তার যে হিটু শেখের যে ছেলের বউ তাকেই দায়ী করছেন যে এর সাথে তিনি জড়িত রয়েছেন, তারা কোনো ভাবেই জড়িত নয় বলে জানিয়েছেন। তো এই মূলত এই রায়ের সাথেই সর্বোচ্চ জড়িয়ে রয়েছে যে মাগুরাবাসী চাচ্ছেন এবং দেশবাসী তাকিয়ে রয়েছেন যে আসলে এই মামলার কি সর্বোচ্চ রায় হয় সেটি দেখার ন্যায় বিচার প্রত্যাশা সবার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার সম্ভাবনায় অভিবাসনের নতুন আশা, খরচ কমানো ও সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবি। অবশেষে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর কাজ শুরু হচ্ছে। কাল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা। নতুন করে শ্রমবাজার খোলার সম্ভাবনা ও প্রতিনিধি দলের মালয়েশিয়া যাওয়ার খবরে আশাবাদী এই খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি সরকার যেন কর্মীর স্বার্থ রক্ষা করেই নতুন চুক্তি করে। অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবি রিক্রুটিং এজেন্সির। তারা বলছেন দর কষাকষিতে শক্ত ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে। কর্মী পাঠানোর ক্ষেত্রে সংখ্যা নয়, মানের দিকে জোর দেওয়ার মত বিশেষজ্ঞদের।
প্রায় 1 বছর বন্ধ থাকার পর আবারও খোলার সম্ভাবনা তৈরি হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে আগামী 14 মে মালয়েশিয়া সফরে যাচ্ছে একটি প্রতিনিধি দল। 21 মে হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা। 2012 সাল থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বেশিরভাগই দুদেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। মধ্যস্বত্বভোগীদের দুর্নীতিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো কর্মী। 2021 সালের চুক্তিতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা যায় মালয়েশিয়ার হাতে। নির্বাচিত 101 এজেন্সির সিন্ডিকেট অভিবাসন ব্যয়কে নিয়ে যায় 5.5 লাখে। আর মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক কর্মী। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে মালয়েশিয়ার বাজার সিন্ডিকেট মুক্ত হলে কমবে অভিবাসন ব্যয়। সিন্ডিকেট ব্যতিরেকে বৈধ সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করা হয় এবং সরকারের একটা নির্ধারিত খরচ ঠিক করবে এবং সেটা খরচটা বাস্তবায়ন করার জন্য সরকার একটা মেকানিজম তৈরি করবে, একটা ডাটা ব্যাংক তৈরি করবে, ব্যাংকের মাধ্যমে টাকা কর্মীরা দিতে পারে, সেরকম একটা সিস্টেম সরকার দাঁড় করাইতে পারে। সিন্ডিকেট যদি না থাকে 1.5 লক্ষ টাকা লোক পাঠানো সম্ভব। আপনাকে বলি 1.5 লক্ষ টাকা পাঠানো সম্ভব, কারণ করাপশনের মূল উৎপত্তিটা হচ্ছে সিন্ডিকেট থেকে। মালয়েশিয়ার সাথে নতুন চুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিদ্ধান্ত নেয়ার আগে আলোচনা করতে হবে বিভিন্ন অংশীজনের সাথে। এতগুলো টাকা খরচ করে যারা গেছে তাদেরকে কর্মর জিনিসগুলো নেগোশিয়েট না করে নতুন করে এক ধরনের আবার একটা প্রিকারিয়াস মাইগ্রেশন ডিল সরকার করবে, এটা খুবই আত্মঘাতী হবে আমার কাছে মনে হয়। নাম্বার অফ মাইগ্রেশন ইজ নট ইম্পর্টেন্ট, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো আমি ডিসেন্ট মাইগ্রেশন আমি হ্যাপেন করতে পারলাম। বিশেষজ্ঞরা বলছেন নতুন চুক্তির আগে মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীদের বিষয়টিও দেখতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী কালুরঘাট সেতু ব্রিটিশ আমলে নির্মাণের পর কয়েক দফা সংস্কারের কারণে সেতুটি এখনও টিকে থাকলেও স্থানীয়দের নতুন সেতুর দাবি দীর্ঘদিনের। শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে নতুন সেতু তৈরির কাজ। কাল কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম শহরের সাথে বোয়ালখালী, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের 3 উপজেলাকে সংযুক্ত করেছে কালুরঘাট সেতু। ঢাকা কক্সবাজার রুটে ট্রেনও চলে এই সেতু দিয়েই। তবে জরাজীর্ণ অবস্থার জন্য এই সেতু দিয়ে যোগাযোগ দীর্ঘদিন ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। 2 দশক ধরে প্রতিবাদ, বিক্ষোভ এবং নানা আশ্বাসের পর অবশেষে সেখানে নির্মিত হচ্ছে নতুন সেতু। 14 মে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেতুটি আলোর মুখ দেখায় খুশি সাধারণ মানুষ। প্রতিশ্রুতি দিয়েছে, কেউ করতে পারেনি। ডক্টর নিঃসরকার আসা মাত্রই এই একনাগের প্রথম বৈঠকে আমাদের ব্রিজটা অনুমোদন দিয়ে দিছে। অনেক লোকে কালুরঘাট ব্রিজে মারা গেছে, ঠিক আছে, এই ব্রিজটা খুবই দরকার। সেতুর পরামর্শক নিয়োগ, জমি অধিগ্রহণ ও প্রকল্পের বিস্তারিত নকশা চূড়ান্ত করতে কেটেছে বছরের পর বছর। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই শুরু হবে 11,560 কোটি টাকা ব্যয়ে 11 কিলোমিটার দীর্ঘ ও 100 ফুট প্রশস্ত সেতুর কাজ, বলছে কর্তৃপক্ষ। কালুরঘাট ব্রিজের যে ভিত্তিপ্রস্তরটা উদ্বোধন করা হবে, কিন্তু আমাদের সার্কিট হাউসে এটা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরবর্তীতে যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি মেনটেন করা হবে। দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমরা চাই এটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হোক, কারণ এই ভোগান্তি আর কতদিন। টেকসই হতে হবে, আমাদের দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জন্য সেরকম হতে হবে। তো চট্টগ্রামের সংক্ষিপ্ত সফরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বন্দরের অংশীজনদের সাথে মত বিনিময় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় একই পরিবারের 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের একজন এসএসসি পরীক্ষার্থী। সকালে কাউনিয়ার মহেশা গ্রামের জুম্মার বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে মোটরসাইকেলে করে ভাতিজি স্নেহাকায় নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র কাউনিয়ায় মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে। মহেশা গ্রামের জুম্মার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা নিহত হয়। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও
আপিলের রায়ের দ্বিতীয় অংশ পড়া চলছে হাইকোর্টে। এর আগে বৃহস্পতিবার এই মামলার প্রথম অংশ পড়া শেষ করে আদালত। আজ রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। বেলা 11টার দিকে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন। বিচারিক আদালতে রায় ঘোষণার এক যুগ পর হাইকোর্টে আলোচিত এই মামলার রায় হতে যাচ্ছে। আইনজীবীরা জানান 2014 সালে রায়ের পর 467 বার সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। 4 বার বেঞ্চ পরিবর্তন হয়। 2001 সালের 1 বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলে 9 জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যায় একজন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2টি মামলা হয়। অনিয়ম দুর্নীতির কারণে যশোর, ঝিনাইদহ সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মুখ থুবড়ে পড়েছে ভেড়া ছাগলের পিপিআর টিকা প্রকল্প। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকল্পের টাকা লোপাটের। এদিকে গবাদি পশুর টিকা না পাওয়ায় বিপাকে পড়েছেন লাখো খামারি। ভাইরাসজনিত রোগ পিপিআর এর কারণে ছাগল ও ভেড়ার মৃত্যুর হার 90%। এ কারণে দেশে প্রতি বছর খামারিদের লোকসান প্রায় 184 কোটি টাকা। রোগ প্রতিরোধে 2023 সালে 30 কোটি টাকা ব্যয়ে সারা দেশে শুরু হয় 5 বছর মেয়াদী পিপিআর টিকা প্রকল্প। সারা দেশে 4,500-এর বেশি স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়। তাদের সম্মানী ডোজ প্রতি 5 টাকা মওকুফ করা হয় ভ্যাট ট্যাক্সও। অভিযোগ উঠেছে এই সম্মানীর 10 থেকে 20% বিল পরিশোধ করা হয়নি। এছাড়া নির্ধারিত ভ্যাকসিনের চেয়ে অতিরিক্ত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে বাড়তি বিল। কাজ শেষে আমরা ছোট বড় ইউনিয়ন সবাই মিলে একটা ভাগযোগ করি। সেখানে আমাদের 1 লক্ষ করে টাকা দিয়েছে, বাদ বাকি টাকা স্যারেরা কেটে রেখে দিয়েছে। খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়, নিয়ে পরে ওনারা কিন্তু ওই যে বেশি করে ডোজ লিখে নিয়েছে। এই জন্য যে অভিযোগের কথা বললেন যে হয়তো কোথাও 40,000 50,000 ডোজ ভ্যাকসিন, ওনারা কিন্তু বেশি দেখে ওই বিলটা কিন্তু ওনারা উঠাই নিয়েছে ওই সময়ে। কর্মকর্তাদের দাবি, বিল তোলার অফিস খরচ হিসেবে ভ্যাকসিনেটরদের টাকা কেটে রাখা হয়েছে। যে অডিট খরচ বলেন কিংবা অ্যাকাউন্টস খরচ বলেন, কিছু খরচ তো থাকেই। সেই টাকাগুলোই সাধারণত অফিসকে তারা হয়তো দিয়েছে। প্রকল্প চলাকালে খোলা বাজারে পিপিআর ভ্যাকসিন কেনাবেচা নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়। তাই গবাদি পশুর টিকা না পাওয়ায় বিপাকে পড়েছেন অনেক খামারি। বছরের টিকা আমাকে পায়নি, সত্যি কথা যেটা। কোনোদিন ফ্রি ভ্যাকসিন পাইনি এবং সরকারি লোক আসেনি। এই ঘটনায় এপ্রিলে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে খুলনা বিভাগীয় কার্যালয়ে। ওরা লিখিতভাবে এবং মৌখিকভাবে যে জবাবটা দিয়েছে সারমর্ম করে আমি খুলনা পরিচালক বরাবর ডকুমেন্ট সহই সাবমিটটা করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ছাগল প্রায় 3 কোটি আর ভেড়ার সংখ্যা অন্তত 39 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।